রায়ের সেই বস, যে ওকে রান্না করার জন্য বাড়িতে ডাকত, আবার সেই চোর বলে ওকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। বিষকন্যা শুনেছিস? বিষকন্যা তোকেও শেষ করে দেবে, তোর গোটা পরিবারকেও শেষ করে দেবে। আমি কেন রায়কে ভুল বুঝছি? রায় তো আমাকে সব বলেছিল, ওর জীবনের এরকম ঘটনার কথা। হ্যাঁ, সেদিন আমি জানতাম না রায়ের প্রবাবল হাজবেন্ড সূর্য ছিল, কিন্তু তাতে কি? রায়কে আমার ভালো লাগে। আমি বুঝতে পারছি রায়ের প্রতি আমি দুর্বল। কেন আমি নিজেকে গুটিয়ে ফেলবো সূর্যের কারণে? আজ রায়ের চোখের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে সেও আমাকে তার মনের কোণে একটু হলেও জায়গা দিয়েছে। তবে কি আমি পিছিয়ে আসব? কিন্তু রায় যে একা, ও শুধু সূর্যের কাছে নয়, বাড়ির প্রায় সকলের কাছেই অপরাধী। বেচারিকে কোণঠাসা করছিল সবাই। না না না, সূর্যের কথা আমি ভাবছি না। যতই দূর সম্পর্কের হোক, ও তো আমার ভাই। ওর এখনো যথেষ্ট ফিলিংস আছে রায়ের প্রতি, সেখানে আমি। কিন্তু সূর্য রায়ের জীবনে ফিরে আসতে চাইলে রায় কি ওকে জায়গা দেবে? নিজের বোনের হাজবেন্ডকে কি এত সহজে অ্যাকসেপ্ট করা যায়? বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। সবকিছু এত জটিল হয়ে গেল কেন? ঠিক যখন ভাবলাম আমার পথ চলার সঙ্গীকে খুঁজে পেয়েছি, তখনই সব এত জটিল হয়ে গেল কেন? কেন? ফোনে পাচ্ছি না স্রোতটাকে। ফোন চার্জে দেয়নি নাকি? সব ঠিক আছে তো? কাল সারাদিন কেমন কাটলো মেয়েটার কে জানে। যাই হয়ে থাক রাই, আমি চাই আজই তুমি অফিসে জয়েন করো। তুমি কাল কথা দিয়েছ তুমি জয়েন করবে, কথা রাখবে তো? হ্যাঁ, স্যার কাল সেই সময়টার সঙ্গে আজ এই মুহূর্তে আমরা যে সময় দাঁড়িয়ে আছি সেটা এক নয়। মাঝখানে এমন অনেক কিছু ঘটে গেছে যা আমাদের জীবনের অনেক কিছু আমূল বদলে দিয়েছে। আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আপনার এই অফিস সময়ের কিছুটা সময় আমি নিতে চাই। আপনাকে কয়েকটা কথা বলার আছে আমার। আগে তুমি বসো রাই, প্লিজ। স্যার আমি একদম ঠিক আছি, কয়েকটা কথা বলার ছিল আপনাকে। তুমি প্লিজ বসো। স্যার আমি বেশিক্ষণ সময় নেব না, কয়েকটা কথা আপনাকে বলা খুব জরুরি। রাই, তোমার যদি মন থেকে ইচ্ছে করে আমাকে কিছু বলতে তাহলে তুমি বলতেই পারো, তবে ভেবো না যে আমি তোমার কাছ থেকে কোনো কিছু কোনো রকম ভাবে কৈফিয়ত দাবি করছি।
তোমার যদি আমাকে কিছু জানিয়ে কিছু বলে বেটার ফিল হয়, তুমি হালকা ফিল করো, তাহলে তুমি সেটা আমার সাথে শেয়ার করতেই পারো। স্যার, আপনার সঙ্গে কাল যা যা হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার মতন তুমি কিছু করেছো বলে তো আমি মনে করতে পারছি না। বরং তোমার জন্মদিন ঘিরে যে সুখের স্মৃতিগুলো তৈরি হয়েছে, তোমার কাছে যে আমি বন্ধুত্বের আশ্বাস পেয়েছি, আমি এগুলোই মনে রাখতে চাই। কাল আবার একবার আমার বাড়িতে আপনার অপমান হলো, অসম্মান হলো, আমি কিছুই করতে পারলাম না। রাই, তুমি আমার বন্ধু, আর তুমি আমাকে অপমান করোনি, এটুকুই আমার কাছে যথেষ্ট। রাই, বরং সেদিন আমি তোমার বাড়িতে তোমাকে না জানিয়ে চলে গেছি, তার জন্য তোমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে, সেটা ভুল। কিন্তু তবুও তুমি তো নিজে থেকে আমাকে কোনো অপমান করোনি। আসলে কাল আপনাকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, আপনার নিশ্চয়ই আমার সম্পর্কে ধারণা বদলে গেছে। সেটা হওয়াটাই স্বাভাবিক। কাল যা ঘটেছে সেখানে আমার কিছু বলার মতো ছিল না, এটা পুরোটাই তোমার পারিবারিক ব্যাপার। আর যদি বলো ধারণার কথা, তাহলে শুধুমাত্র একটা ঘটনার জন্য একটা মানুষের সম্পর্কে সম্পূর্ণ ধারণা বদলে যাওয়া, এতটা ইম্যাচিওর আমি নই। সূর্য কালকে যা বলেছে তোমার সম্পর্কে, তোমাদের সম্পর্কে, তার অনেকটাই তুমি আমাকে আগেই জানিয়েছিলে। স্যার, সূর্য তো আপনার কাজিন ব্রাদার, ওর বিয়েতে আপনি আসেননি? না, আমি তখন কলকাতায় ছিলাম না, আমার মা বাবাও আসতে পারেননি। সেই জন্যই জানেন না। সূর্যের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। রাই, তুমি এখানে চাকরি জয়েন করার সময় তোমার অতীত জীবন নিয়ে আমার সাথে অনেক কিছু শেয়ার করেছিলে, তবে সূর্যই যে সেই ব্যক্তি সেটা আমি জানতাম না। হ্যাঁ, বিয়ের আগে বেশ কিছুটা সময় ধরে আমার সঙ্গে সূর্যর একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আমি ওকে এতটাই বিশ্বাস করতাম যে ওর উপর আমার একটা অধিকার বোধ তৈরি হয়েছিল। ওর দিক থেকেও সেই অধিকার বোধটার কথা আমি অস্বীকার করব না। বিয়ের সন্ধ্যায় বর তখন এসে গেছে, আর আমি হঠাৎ করে আবিষ্কার করলাম আমার বাবা আর নেই। তখন সেই সময় সেই পরিস্থিতিতে আমার মনের অবস্থাটা ঠিক কি ছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। চোখের সামনে গোটা গোটা পরিবারটাকে আমি ভেসে যেতে দেখলাম, যেটা বাবা ধরে রেখেছিল। হ্যাঁ, তখন বাবার শোকটার থেকেও আমার কাছে সব থেকে বড় সত্যি ছিল এই পরিবারটার উপার্জন করার আর কেউ রইল না। কি হবে আমার পরিবারের সকলের? আমাদের ভবিষ্যৎ চিন্তায় তখন একমাত্র নির্মম সত্যি হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। আর আমি ঠিক করেছিলাম, না, আমি এইভাবে বিয়ে করে আমার পরিবার থেকে চলে যেতে পারি না। আপনি প্লিজ ভাববেন না স্যার যে এটা আমি আমার মহত্বের কারণে ভেবেছি। আমি খুবই সাধারণ একটা মেয়ে, আর খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকে এই ডিসিশনটা নিয়েছিলাম। কারণ আমি জানতাম বাবার মৃত্যুর কারণে বাবার অফিস থেকে বাবার এলিজিবল ছেলেমেয়েদের মধ্যে একজনকে চাকরির অফার করবে, আর সেই সময় আমি ছাড়া আর কেউ এলিজিবল ছিল না। দাদাভাই নিজের শারীরিক কারণের জন্য না, নীলু গ্র্যাজুয়েট না তাই না, স্রোত পড়ছে, কাজেই একমাত্র আমি অতি সাধারণ গ্র্যাজুয়েট মেয়ে বাবার চাকরির জন্য এলিজিবল। তাহলে তুমি অন্য জায়গায় চাকরির চেষ্টা করছিলে কেন?
বাবার চাকরিটা আমার হয়নি, কি সব টেকনিক্যাল কারণে চাকরিটা হলো না। যাকে সেদিনের কথাই বলি। আপনি হয়তো আমাকে বলতেই পারেন আমি সূর্যকে গিয়ে কেন সবকিছু বলে দিলাম না, আমি কেন বলে দিলাম না কি কি দায়বদ্ধতার কারণে আমি বিয়েটা করতে পারছি না। সূর্য হয়তো মেনে নিত, কিংবা বলতো ও নিজে দায়িত্ব নেবে, কিন্তু আরো অনেক কিছু আমার মাথায় ঘুরছিল সেদিন। বাবার সব থেকে বড় চিন্তা ছিল আমার আর নীলুর বিয়ে নিয়ে। আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেই বাবা বলতো 6 মাসের মধ্যে নীলুরও বিয়ে দিয়ে দেবে। আমাকে বলতো ওর জন্য একটা ভালো ছেলের খোঁজ কর। তখন আমার মনে হয়েছিল সূর্যর থেকে ভালো ছেলে আমি আর কোথায় পাবো। যদি আমি বিয়েটা না করি, নীলুর সঙ্গে সূর্যর বিয়েটা দিই, তাহলে আমার মনে হয়েছিল আমি যদি সূর্যকে গিয়ে রিকোয়েস্টটা করি, সূর্য না বলতে পারবে না। আর আমাদের সম্পর্কে অধিকার বোধ থেকে আমি সূর্যকে এই অনুরোধটা করে ফেলি। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? আমার মনে হয় ঠিক এখানেই তুমি ভুলটা করেছো। সেই সময় তুমি বিয়ে না করার সিদ্ধান্তটা নিয়ে যদি সূর্যকে সবটা জানিয়ে দিতে, তাহলে বিষয়টা ওখানেই শেষ হয়ে যেত।